ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গেছি অনেক গল্প নিয়ে। আজকের গল্পের ঝুড়িতে থাকছে আমার পিকনিকের প্রস্তুতি। গতদিনই বলেছিলাম না সামনেই পিকনিক আছে, হ্যাঁ তারই প্রস্তুতি এবং পিকনিক, এই নিয়েই আজকের ব্লগটা। তো চলুন শুরু করি আমার গল্প। কাল বাদে পরশু পিকনিক, হাতে তাই প্রচুর কাজ। কারণ পিকনিকের মূল দায়িত্বে মূলত রয়েছে ছেলেদের মধ্যে পুঙ্কা আর ওর এক বন্ধু পাপাদা, আর মেয়েদের মধ্যে আমি আর পাপাদার যে ওয়াইফ অন্তরা, আরও বাকিরাও রয়েছে, কিন্তু আমরা দুজন খুব অ্যাক্টিভলি সব দায়িত্ব নিয়েছি। যাই হোক, একটা পাড়ার পিকনিক যদি নামাতে হয় সেখানে কাউকে কাউকে তো মূল দায়িত্বগুলো নিতেই হবে, সেই জন্য আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখছেন, এই রাস্তাটা জানেন তো ঢাকুরিয়া বাজার। এই বাজারে কি না পাওয়া যায়, টাটকা সবজি, টাটকা মাছ, সব কিছু। বাপাসে দেখুন কি সুন্দর গুড়, নারকোল, চালের গুঁড়ো, দেখে কি লোভ লাগছে। শীতকাল মানেই কিছু খাবার কিন্তু শীতকালের সঙ্গে ওতপ্রোতভাবে চলে আসে, মানে জড়িয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে এই পিঠে, পুলি, পায়েস। মা থাকতে কি আড়ম্বর করেই না পৌষ সংক্রান্তির দিনটা পালন হতো। কত ধরনের পিঠে হতো, দুধ পুলি, পাটিসাপটা, রাঙা আলুর পান্তুয়া, রসবড়া, মুগ পুলি, আর রাত্রিবেলা হতো গোবিন্দভোগ চালের ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা। কি ভালো ছিল সেই সব দিন। যাই হোক, এখন সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে। মা চলে যাওয়ার পর থেকে আর পিঠে হয়নি বাড়িতে। তবে আমি ভেবেছি এই বছর একটু পিঠে বানাবো, ভেবেছি। জানি না কতটা করে উঠতে পারবো, ইচ্ছে তো আছে, দেখা যাক কি হয়। আসলে কি বলুন তো, কোনোদিন তো পিঠে করিনি, তাও ইচ্ছে আছে। রসবড়া, রাঙা আলুর পান্তুয়া, এই দুটো হয়তো পারবো, এই দুটো করার। মা বলতেন যে, আমার ঠাকুমা নাকি মাকে বলতো, আমার মার নাম ছিল কৃষ্ণা, যে কৃষ্ণা পিঠে এমন জিনিস, হাত না রাখলে সেটা মানুষ ভুলে যায় বা উঠে যায়, তাই বছরে এই একটা দিন একটা হলেও কিছু বানিও। মা কিন্তু সেই নিয়ম রক্ষা করে গেছেন একেবারে 2021 সাল পর্যন্ত। যাই হোক, এইসব ভারী ভারী কথা বলবো না, মার কথা বললেই মনটা স্বাভাবিক ভারী হয়ে আসে। এই রাস্তাটা সোজা যাচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে। আজকে ভাবলাম রিক্সা করে যাব না, হাঁটতে হাঁটতে যাই। ওয়েদারটা বেশ সুন্দর, হালকা হালকা ঠান্ডা, আর রোদটা গায়ে পড়ে বেশ ভালো লাগছে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 3:30 বা 3টে এরকম। আর আপনাদেরকেও ভাবলাম এই রাস্তাটা একবার দেখাতে নিয়ে যাই, কারণ এর আগে প্রচুরবার আপনারা আমার সঙ্গে এই রাস্তা দিয়ে গিয়েছেন, কিন্তু সবটাই সন্ধেবেলা বা রাতের অন্ধকারে। তাই জন্যে দিনের আলোয় রাস্তাটা দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন। এই ডান দিকে না একটা পুরনো দিনের বাড়ি আছে। আমার সেই বাড়িটা ছোট্ট থেকেই দেখতে খুব ভালো লাগে। দেখাতে পারলাম না, তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি বলে। আসলে খুব ব্যস্ততম রাস্তা এটা, গাড়ি ঘোড়া সব কিছু যায়। এই রাস্তাটা সোজা গিয়ে ওপাশে বাস স্ট্যান্ডকে কানেক্ট করছে, আর এপাশে লেভেল ক্রসিং ক্রস করে সোজা গেলে বাইপাসকে কানেক্ট করছে। আর যে কথা আপনাদের বলছিলাম, যে কালকে একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে শীতকালীন তত্ত্ব পাঠানো হয়েছে। আর মজার বিষয় হচ্ছে, আমি ওই বাড়িতে থাকা সত্ত্বেও দাদা বা পিসি কেউ আমায় ঘুণাক্ষরেও জানতে দেয়নি তারা কি আয়োজন করছে এবং কি কি জামা কাপড় এই বাড়িতে পাঠানো হচ্ছে। আমি যখন জানতে পেরেছি, কালকে দেখালাম না এসি লাগালো সব কিছু, তো আমি জানতে পেরেছি যখন ঘরদোর পরিষ্কার করে আমি নিচে নামলাম প্রায় 8:30 9টা সেই সময়। তখন দাদা এই বাড়িতে আসছিল। তার আগে আমাকে বললো, ওই বাড়িতে যাচ্ছি শীতের তত্ত্ব দিতে, তুই ওই বাড়িতে গিয়ে দেখবি, তুই এখন ও বাড়ির বউ, তুই কেন আগের থেকে জানবি? এরকম বদমাইশ বলুন। যাই হোক, আমারও বেশ মজা লাগলো। আজকে কিন্তু এই আগ্রহ সহকারে তাড়াতাড়ি শ্বশুরবাড়ি আসার আরেকটা উদ্দেশ্য এটা, যে কি কি জামা কাপড় কাকে দেওয়া হয়েছে সেটা আমি দেখব। আর আমার জন্য 2-3টে সোয়েটার, কোট, এগুলো আগের থেকেই দাদা দিয়েছে আমাকে, মানে পিসি দাদা দুজনে মিলেই। ওগুলোই হয়ে গেছে আমার। আমাকে বলে দিল, ওই যে ওগুলোই তোর তত্ত্বে, তোর ভাগের জিনিস, তোরও তো একটা ভাগ হয়। এই জন্য আমার ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন নীল রঙের, এই স্কুলটার নাম রামচন্দ্র হাই স্কুল। এইটা না ঢাকুরিয়ার অত্যন্ত পুরনো একটি ছেলেদের স্কুল।
অনেক বয়স্ক লোক বা আমাদের বাবা কাকার বয়সী যারা আছেন প্রায় প্রত্যেকেই তখন তৎকালীন দিনে এই স্কুলটাতে পড়াশোনা করেছেন। এই স্কুলটার থেকে একসময় বহু কৃতী ছাত্র বেরিয়েছে জানেন। বর্তমানে স্কুলটির মান পড়ে গিয়েছে, তবে হ্যাঁ অন্যান্য স্কুলের মতো উঠে যাওয়ার মুখে না, এখনো চলছে। চলুক বাবা, এই ধরনের স্কুলগুলোর তো দরকার। বাংলায় বসে আমরা যদি বাংলাটাই ভুলে যাই, সবাই যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চাই, তাহলে কি করে হবে? জানি যুগের জন্য সেটা প্রয়োজন। আর ওই যে দেখুন, ছাদে বাবা বসে রোদ্দুরে বসে কাগজ পড়ছে, দেখেছেন? এইরকম করে সারাদিন ধরে কাগজটা পড়ে প্রায় মুখস্থ করে ফেলে আর কি। আমি বলেছিলাম, বাবা আপনি তো কাগজ মুখস্থ করেন। বাবা কিন্তু তাতে খুব খুশি হয়েছেন, বলছে হ্যাঁ আমি কাগজ মুখস্থ করি। চলুন বাড়ির ভেতর ঢোকা যাক, দেখি সবাই কে কি বলে। আগে নিচের থেকে শুরু হবে রিভিউ নেওয়া। নিচে ওই যে বর্দি ভাই আর বর্দা ভাই থাকে, আপনাদের সঙ্গে তো পরিচয় করিয়েছি এর আগে, আপনারাও এখন ওনাদেরকে চিনে গিয়েছেন তাই না? আপনারাও তো আমার পরিবারের ছোট্ট পরিবার, আমার যদিও ইউটিউবে আপনারাও সদস্য। আর আপনারা যদি চান পরিবারটা বাড়বে, চলুন দেখি কি বলে। আর কালকে জানেন তো, বর্দা ভাইয়ের সঙ্গে একটা খুব বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। মানে বাজে কিছু ঘটতে ঘটতে, মানে কি বলবো, ভাগ্যের জোরে বর্দা ভাই বেঁচে গিয়েছে। আমি ফোনেই শুনেছি বাবার কাছে, আজকে সাক্ষাতে সেই গল্প শুনবো। আর এই যে আমাদের বাড়ির বড় গিন্নি। কি হয়েছে কালকে বর্দা ভাই? তুমি তো গেছিলে দিদির ওখানে, বালিতে গিয়েছিলে? না বালিতে না, কোথায় গেছিলেন? হচ্ছে কোঠারি মেডিকেল সেন্টারে। আচ্ছা, ওখানে ডাক্তারকে দিদি আসবে ওখান থেকে, বালি থেকে। আমি এখান থেকে গেছি, র্যাপিডো ভাড়া করেছি। আচ্ছা, র্যাপিডো ভাড়া করে যে রুট যেমন দিয়েছে, দিয়ে একদম আলিপুর মিউজিয়াম ক্রস করে তারপর কিছুটা গিয়ে ডান দিকে টার্ন নেয়। আচ্ছা, মানে ওইটাই রুট আর কি। আচ্ছা, ঠিক টার্ন নেওয়ার সময় ওখানে রাস্তায় পড়েছিল মোবিল। এ বাবা, সেই মোবিলে আমার বাইকের চাকা গেল স্কিড করে, পড়লাম। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেখলাম আমি চিটপটা, মাথাটা ঠুকে গেল। ভাগ্য ভালো যে আমার মানে হেলমেট ছিল, আর আমার পেছনে যে গাড়িটা আমার থেকে 2-2.5 ফুট দূরে এসে ব্রেক কষলো। হ্যাঁ, যেহেতু ওটা টার্নিং আর রাস্তা ছিল, যার জন্য গাড়ির স্পিড অনেক কম ছিল। কি বড় ভাড়া গেছে বলো! এই হাঁটুটা পুরো ছড়ে গেছে, কোমরে লেগেছে, ঘাড়ে, এই ঘাড়ে ওই পড়েছি না। একবার চেক আপ করিয়ে নিও। ওসব ঠিক আছে, ওসব খুব একটা দরকার পড়বে না। মানে আমি মোটামুটি ফার্স্ট এইডটা তো হয়ে গেছে। তাহলে একটা বড় ভাড়া গেল, বিশাল বড় বিপদ গেল, বিশাল বড় বিপদ গেল। যদি ওটা সোজা রাস্তায় হতো না, টার্নিং না হতো, গাড়ি বেরিয়েছে না, মারাত্মক ব্যাপার হতো। না না বাবা, ঠাকুর করে তুমি একটা পুজো দিয়ে দিও। শুনলেন কি বড় ভাড়া গিয়েছে? কালকে যে কোনো বাজে কিছু হয়ে যেতে পারতো। তাই বর্দি ভাইকে বললাম যে এত বড় একটা ভাড়া গিয়েছে, তুমি পুজো দিয়ে দিও। বর্দি ভাই অবশ্য আমার থেকে সাংসারিক দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে অনেক অভিজ্ঞ মানুষ, বললো তাই যে হ্যাঁ আমি যাব। তাও আমার মন থেকে কথাটা বেরোলো, মানে মন থেকে কোনো কথা এলে সেটা চেপে রাখতে নেই আমার মনে হয়, তাই জন্যেই বলে দিলাম। আর ওনারা এত ভালো, আমি তো আপনাদের এর আগেও বলেছি, বর্দি ভাই বর্দা ভাই দুজনের সঙ্গে আমি যেভাবে ইয়ার্কি মারি, এবং কখনো আমাকে বকেও না, কিছু মনেও করে না, তার জন্য যে মুখ ভার তাও করে না। আমি এমনকি বাবার সঙ্গে, মানে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গেও প্রচুর ইয়ার্কি মারি, কেউ আমায় কিচ্ছুটি বলে না জানেন। আর আজকে সবাই খুব খুশি। আর বাবা জানেন তো, জানে না যে আমি আসবো এখন, জানে যে আমি যেরকম রোজ সন্ধেবেলা করে চলে আসি সেরকম আসবো। এই মুহূর্তে এখন যে দুপুর বিকেল চলে আসবো, সেটা বাবা মোটে জানে না। বাবা বড্ড সারপ্রাইজড হবেন আর খুব আনন্দ পাবেন। ঘরটার কি হাল হয়ে আছে, সেই যে পরিষ্কার করেছিলাম, আর কিচ্ছু তো করা হয়নি। ড্রেসিং টেবিল গোছাবো বলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিচ্ছু দেখানো হয়নি, মানে করিনি, কারণ তারপরেই তো বাবার অ্যাক্সিডেন্ট হলো। চলুন এবার আপনাদের নিয়ে যাই ছাদে। এটা আমাদের বাড়ির ছাদের সিঁড়ি, না আমার শ্বশুর বাড়ির। ছাদে বাবা বসে আছেন, চলুন ছাদে গিয়ে দেখি বাবা কি বলে, আমাকে দেখে কতটা সারপ্রাইজড হয়। বাবা ফ্রেশ লাগছে, ওই মাথার ওইটা না আর দেখা যাচ্ছে না, মানে বোঝাই যাচ্ছে না যে এখানে অতগুলো স্টিচ পড়েছে, ফেটেছিল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ
ওটা, আর ওটা চশমাটার এইখানটা হয়েছিল, এখন এইটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইরকম করলে বোঝা যাবে, কিন্তু চশমাটা পরলে কিছু বোঝা যাচ্ছে না। দাঁড়ান দেখি, কি মারাত্মক হয়েছিল না? আমাকেও বললি না কেন? তখন বলতে তোকে বললে তুই বলেই দিস, এই যে হই হই আনন্দ সারপ্রাইজ হলো, এটা তো হতো না। হ্যাঁ ভালোই। আমাকে শুধু কালকে একটা গুড়ের ঠোঙা ধরিয়ে দিয়েছে, আমাকে ডেকেছে, ডেকে বলছে এই শোন বলে একটা এরকম চটের ব্যাগ দেখছি কিনেছে, বুঝলেন? আমি ভেবেছি বোধহয় চটের ব্যাগটা কিনেছে বাজার টাজার করার জন্য। আমার ওখান থেকে একটা গুড় এরকম ঠোঙায় মোড়ানো, ওই পাটালি গুড় তো, হ্যাঁ পাটালি গুড়, আমার হাতে ধরিয়ে দিয়ে বলে তুই কি সব বলেছিস না 19 তারিখ পিকনিক হয়ে গেলে বানাবি টানাবি, নে রে এটা তোর জন্য। আমি ধরে নিয়েছি। তাহলে গুড় টুড় একটু খেতে পারা যাবে আর। অনি খুব হাসছে, বলছে সমুদ্রকে গিয়ে বলবি সোনপাপড়ি যেন বুঝে শুনে খায়। বলছে যে হ্যাঁ বাবা এখন কন্ট্রোলেই থাকছে, বাবা ইয়ে করছে না। চলে যাচ্ছি, হিসেব হচ্ছে, ইয়ে হচ্ছে, কে কি কতটা দিতে পারবে। টাকা তো অনেক শর্ট পড়ে গেছিল, অর্ধেক তো বলেছিল যাবে না। তো যাই হোক, সেই সব নিয়ে বানানো, ইয়ে করা। পঙ্কা বলে তুমি চলো, পাপা বারবার বলছে প্রিয়াঙ্কাকে ডাক, ও সবাইকে মানে নিয়ে বেশ চলতে পারে, এসব বলেছে। আমি গেলাম। আমরা ওখানে সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10টা অবধি প্রায় ছিলাম ওই পাপাদার দোকানের সামনে। ইন বিটুইন ও গিয়ে এসব করে এনেছে, আমরা আমাদের মতো চাবি নিয়ে বেরিয়ে গেছি। আর আরেক পাশের দরজা দিয়ে ও বেরিয়ে তালা দিয়ে এত কিছু কখন করেছে, কি করেছে কিচ্ছুটি জানি না। রেখা মাসি কি দেওয়া হয়ে গেছে বাবা? দেখবো আমি। তুমি এসো, ও তো শুনে একেবারে বলে কি আরম্ভ করেছে। আমি নেবো না, এলাম দেখো তোমাকে, দেখো কেউ ভালোবেসে তোমাকে যদি কেউ দেয় আর কেউ যদি মানে রাগমুখ করে তোমাকে দেয়, দুটোর মধ্যে পার্থক্য বলছে না না, এই সেদিনকে নতুন কাপড়। চলুন এবার নিচে যাওয়া যাক, গিয়ে শুনি জেঠু কি বলছে। আমি নিচে গেলাম বাবা। আমি যাচ্ছি। না না নিচেই যাচ্ছি। হ্যাঁ লাইট আছে তো? হ্যাঁ হ্যাঁ যথেষ্ট। মা থাকলে তোমাকে যে কি করতো আমি তো সেটা বলে বোঝাতে পারবো না। তোমার সমস্ত কিছু তোমার ভরসার কত, কিন্তু তুমি যে 51 পরিবারকে আঁকড়ে ধরে থাকতে পারো কিভাবে, পয়সা থাকলে হয় না, মন থাকাতে। কাকে মুখে বলছিলাম কোলেকে, হ্যাঁ বনের জিনিস একটা আলাদা জিনিস। আচ্ছা আর এখনকার উঠতি হ্যাঁ কিছু কাঁচা পয়সা হয়েছে, আমাকে আমি ছাড়া আর কিছু জানি না। কিন্তু ও তো ওর যে পিসিমা আছে হ্যাঁ তিনি তো আগেকার তুলে দেবো, সেই যে জিনিস সব আঁকড়ে রেখেছে, মানে সেইটাও যে ফলো আপ করেছে, নাও করতে পারত, কোনো অসুবিধা ছিল না। কিন্তু ও যে সেটা ফলো আপ করেছে 51 পরিবার যে কী জিনিস, ও নিশ্চয় সেটা উপলব্ধি করেছে বলে আজকে ও যাক মানে করছে বলে ভালো না। ও যে এই ইয়াং এখনকারই তো এই, কিন্তু আগেকার না, নাও করতে পারতো। কিন্তু সেটা যে ধরে রেখেছে, এই যে একটা আশ্চর্য, সব থেকে ক্যারেক্টারের সব থেকে বড় গুণ। হ্যাঁ করে বলছে তুমি, আমি যে দেখেছি মা আমলে আমি যে দেখেছি সেইটা আমি দেখছি, প্রতিচ্ছবিটা দেখছি ওর মধ্যে। পিসিমা যে জিনিসটা করেছে হ্যাঁ সেটা তোমার ভালো লেগেছে তো? নাও লাগতে পারতো তো, যা পিসি করেছে করে, যেটা আমি আমার মার আমলে দেখেছি, তোরা তো দেখিস নি। হ্যাঁ কিন্তু ওদের সেটা ফলো আপ করছে এখনো পর্যন্ত, করেছে, নাও করতে পারতো। পিসি করেছে, পিসি করেছে আমার। যাক ভালো থাকো। সব থেকে ভালো লাগলো আমার লঙ্গিটা। যাক সবার ভালো লেগেছে, আমি খুশি। এবার একটু বাবা আর আমি গল্প করি, তারপরে চা খাবো। গতকাল আর বিশেষ কিছু শ্যুট করা হয়নি। আজকে 18 তারিখ, আগামীকাল পিকনিক। আর এই যে এখানে ওয়াইন গ্লাসেসগুলো দেখছেন, এগুলো সব কিন্তু অন্তরা আমাকে পাঠিয়ে দিয়েছে। কারণ আমার একটা আইডিয়া ছিল যে আমরা মেয়েরা যেটাই খাই না কেন আমরা ওয়াইন গ্লাসে করে খাবো, বিকজ দেখতে সুন্দর লাগে। আর আমাদের কিছু রিলস আর ফটোশ্যুটের ইচ্ছে আছে, তো আমি ওদের এই আইডিয়াটা দিলাম। আমার গ্লাসের সেটগুলো যেহেতু একটু পুরনো হয়ে গিয়েছে, আমার এক সেট নতুন গ্লাস দরকার ছিল। তো বলতেই দেখলাম যে অন্তরার কাছে রয়েছে।
ও বললো আমার কাছে আছে, কিন্তু প্রিয়াঙ্কা তোমায় দায়িত্ব নিয়ে প্যাকিং করতে হবে, তোমার তো এত ডেলিভারি হয়, তুমি প্যাকিংয়ে পটু, তুমিই করবে। আমি বললাম বেশ তাই দাও, আমি করে নেব। তো ও পাঠিয়ে দিয়েছে, আমি এখন এগুলোকে প্যাক করব। এগুলোকে প্যাক করে আজকে রাতেই ওর কাছে পাঠিয়ে দেব। তারপরে আবার নিচে প্রচুর ডিম আনা আছে, সেগুলোও যদি পারি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আগে এগুলো এখন প্যাক করে নিই। এই পিকনিকটা নিয়ে আমাদের কত আলাপ আলোচনা, কতদিন ধরে কত কিছু প্ল্যানিং চলেছে। একবার তো ভাবা হয়েছিল পিকনিক মনে হয় হবেই না, কিন্তু অবশেষে হচ্ছে। তাই আমরা স্পেশালি আমরা মেয়েরা খুব এক্সাইটেড, তাই জন্যই এত ফটোশ্যুট, এত রিলস, এত কিছুর প্ল্যানিং চলছে। আজকাল এই পিকনিক ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছে, সবাই এখন কোথাও একটা ঘুরতে চলে যায়, একটা ছোট্ট টোরে 2-3 দিনের জন্য। প্রথমে আমাদেরটা এরকমই ভাবা হয়েছিল জানেন, আসলে সবাই যেতে চাইছিল না, তো সেই কারণে এইরকমই ভাবা হয়েছিল। কিন্তু পরে সবাইকে মানানো হলো, সবাইকে রাজি করানো হলো, যখন সবাই যেতে চাইলো তখন প্ল্যানটা চেঞ্জ হয়ে আবার পিকনিকে পরিণত হলো। আসল কথা কি বলুন তো, শীতকালের সঙ্গে পিকনিক ব্যাপারটা ভীষণভাবে জড়িয়ে আছে। ওই যে বললাম শীতকাল আসছে, সাথে সাথে অনেক কিছু চলে আসে, খাবার বলুন, সবজি বলুন, আর এই ঘুরতে বেড়ানো, পিকনিক এগুলো বলুন। আসলে প্রত্যেক ঋতুরই তো একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সে যখন আসে তার সাথে করে অনেক খাবার দাবার, উৎসব অনুষ্ঠান সমস্ত কিছুই নিয়ে আসে। শীতকালটাও সেই রকম। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার পাশে থাকুন, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। কমেন্ট করলে আমারও তো ভালো লাগবে। আমার ব্লগটা কেমন লাগছে দেখতে সেটা একটু জানাবেন, ঠিক আছে? এই পরের পার্টটা আসবে, অর্থাৎ প্রস্তুতির কিছুটা আর পিকনিক, এই টোটাল পার্টটা আসবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ আমি জানি কন্টিনিউয়েশন চলছে, সেদিন এসির ইনস্টলেশন থেকে কন্টিনিউয়েশন চলছে। আসলে খাপছাড়াভাবে শেষ করতে হচ্ছে, কি করব বলুন, প্রচুর ব্যস্ততা, সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে শ্যুট করতেও পারছি না। আর আমি এখনও এতটা প্রো হয়ে উঠিনি যে প্রত্যেকটা জিনিস ভিডিও করব। কিছু জিনিস করতে পারি, কিছু জিনিস করতে পারি না, আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় মানে একটু লজ্জাও লাগে, ইতস্তত বোধ করি। তাও তো এখন রাস্তাঘাটে টুকটাক ফোনটা বের করে একটুখানি শ্যুট করে ফেলি। আপনাদের ভালোবাসা থাকলে তবে আরও অনেক কিছু শ্যুট করব, অনেক কিছু দেখাবো, অনেক গল্প আপনাদের সাথে করা যাবে। কেমন লাগছে আবার বললাম জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে ভিডিওটার নেক্সট পার্টে, অর্থাৎ কন্টিনিউয়েশন পার্টে। চলুন ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন আর কমেন্টও করবেন। টাটা।